চাঁদাবাজের প্রশ্ন যদি আপনি বলেন, স্ট্রেট ওয়ে জিরো টলারেন্স, চাঁদাবাজ থাকবে না এখানে। এই রড সিমেন্টের আমার ভোট দিয়ে আমার লগে থেকে রড সিমেন্টের ব্যবসা করুন না যারা চিন্তা করেন, আল্লাহ রস্তে ভাই মাপ চাই, আমার আপনার ভোট দরকার নেই। ইনশাআল্লাহ নির্বাচন হোক, দেখবেন হয় লুকায়িত কিশোরগঞ্জ তো যাবেই, লুকায়িত শক্তিও কুমিল্লা থেকে চলে যাবে এবং প্রশাসন বাধ্য হবে এদেরকে কুমিল্লা, হয় এরা ভালো হবে নাহলে কুমিল্লা থেকে যেতে হবে। আপনি কুমিল্লা সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার পরিবার থেকে কেউ কি প্রার্থী হতে পারেন? আপনি যদি খুব ক্লোজ রিলেটিভের প্রশ্নে যদি বলেন, আমি যদি আল্লাহ আমাকে যদি এমপি তৈরি করে নির্বাচিত করে জনগণের ভোটে, এরপরে আবার নতুন করে কেউ মেয়রও যদি যেতে হয়, আমার মনে হয় না এমন কোনো সম্ভাবনা আছে। আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন? আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনার জন্য, আপনার দলের জন্য কতটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন? তবে আমি কনফিডেন্টলি বলতে পারি, ইনশাআল্লাহ 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 বিএনপি সরকার গঠন করবে যদি আল্লাহ দেয়। জনগণের ভোটে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি নির্বাচিত করে, কুমিল্লাকে সেই পুরনো সেই কুমিল্লায় ফিরে নিতে চাই। কুমিল্লা মানে সারা বাংলাদেশের ভিন্ন একটা ডিস্ট্রিক্ট, যেখানের আবহাওয়া, মানুষের চরিত্র, ল অ্যান্ড অর্ডার সব কিছু ভিন্ন থাকবে। এটাই আমার। বিএনপির পরীক্ষিত নেতা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বলা হয় দলের দুঃসময়ের কাণ্ডারি। বিশেষ করে গত প্রায় 2 দশক সময় ধরে কুমিল্লা সদরে বিএনপির রাজনীতির হাল একাই টেনে চলেছেন তিনি। বিরোধী রাজনীতির মাঠে থেকে আন্দোলন সংগ্রাম সহ নানা বিষয়ে নেতাকর্মীদের গেঁথে রেখেছেন একই সুতোয়। তার প্রতিদান হিসেবে দল থেকেও সম্মানিত হয়েছেন তিনি। ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, বর্তমানে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। শুধু বিএনপির রাজনীতিই নয়, জনসেবা এবং মানবিক কর্মকাণ্ডের অনন্য দৃষ্টি হিসেবে কুমিল্লার মানুষ হাজী ইয়াসিনকে কুমিল্লার গণমানুষের নেতা হিসেবে আখ্যায়িত করেছেন। বর্তমান রাজনৈতিক বাস্তবতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং সমসাময়িক বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হাজী আমিনুর রশিদ ইয়াসিনের সাথে। ইয়াসিন ভাই, কুমিল্লার কাগজের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার সাথে আপনার কুমিল্লার কাগজের সমস্ত দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বিগত 15-16 বছর যাবৎ আওয়ামী দুঃশাসনে আপনি এবং আপনার দলের নেতাকর্মীরা মামলা হামলার শিকার হয়েছেন। এই বৈরী পরিবেশ কিভাবে সামলেছেন? আগামী নিয়ে কী চিন্তাভাবনা করছেন? অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। ওই দিনগুলির কথা মনে আসলে চোখে পানি এসে যায়, সত্যিই চোখে পানি এসে যায়। এমন কঠিন দিন ছিল যে আমার একটা কর্মী, মামলা তো হয়েছে আমাদের এখানে I think more than 500। আমার এমন কর্মী ছিল যেই কর্মীর 65টা মামলা। এখন আপনি ধরেন যদি ডেলি 2টা করেও মামলার যদি ডেট পড়ে এবং সপ্তাহে মাসে 30 দিনে যদি মামলার কোর্ট চলতো, তাহলেও সে কোর্টের বারান্দা থেকে বেরোয় আসা কোনো সুযোগ ছিল না। এ ছিল বাস্তবতা। এর ভিতরে দলের নেতা কর্মীরা হুলিয়া নিয়া এত জুলুম নির্যাতন নিয়ে একটা আন্দোলন থেকেও পিছু হটে নাই। সবার মনের জোর ছিল একটাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি এবং জয় আমাদের একদিন হবে। এই আত্মবিশ্বাস নিয়ে সবাই এগিয়ে গেছে, আমিও এগিয়ে গেছি। আপনি চিন্তা করতে পারেন, আমার মতো লোক আমাকে বিশ্ব রোডের কোন বাস পোড়া মামলায় আমাকে জড়ায় দিয়েছে। এটা মানে ওইখানের সময় এসপি এক হিন্দু ভদ্রলোক ছিল, কি নাম জানি আমি ভুলে গেলাম। হ্যাঁ, তো ভদ্রলোকের, হ্যাঁ, টুটুল চক্রবর্তী, দ্যাটস রাইট। তা আমি ভদ্রলোকের টেলিফোন করলাম, আমি মামলা পরে আমি টেলিফোন করছিলাম যে ভাই আপনি আমার নামে মামলাটা দিলেন, হ্যাঁ আমি মামলা খাইতে আমার আপত্তি নাই, কিন্তু মিনিমাম সত্যতা তো থাকতে হবে। উনি আমার কথাটা কোনো জবাব দিতে পারেন। আমি সাহস করে বলছি, ওনাকে কল করেছিলাম, ভদ্রলোক পরে লাইনটা কেটে দিয়েছে। তারপরে দেখলাম যে কুমিল্লা থাকা আমার জন্য রিস্ক। তারপরে কুমিল্লা আসতাম, করতাম। তারপরে এক সময় গিয়ে হাইকোর্ট থেকে মামলার, আমরা মোস্ট অফ দ্য টাইম এখানে তো আর জামিন হইতো না, হাইকোর্ট থেকে জামিন নিয়ে আমরা আন্দোলনগুলি চালিয়ে গেছি। আমাদের একটাই বিশ্বাস ছিল, এই আন্দোলন জনগণের পক্ষের আন্দোলন,
সত্যের পক্ষের আন্দোলন, তারা যা করছে তা মিথ্যা, তা জালিয়াতি, এক সময় না এক সময় তাদের পরাজিত হবে, জনগণের জয় হবে। এই ছিল আমাদের মূল শক্তি, যার কারণে এত কিছুর পরেও আন্দোলন চালিয়ে যেতে ব্যাঘাত হয়নি, আসলে খুব একটা কষ্ট হয়নি। জি, বিএনপির সুসময়ে অনেকের আনাগোনা বেড়েছে, এমনটা মনে করছেন কি? এটাই মানুষের চরিত্র, এটাই তো পৃথিবীতে বিভিন্ন ধরনের লোক থাকবে এবং সুবিধাবাদী একটা গোত্র থাকবে, যুগে যুগে ছিল, এখনো আছে, হয়তো আগামী দিনেও থাকবে। তারা আনাগোনা করতেই পারে, আমি এটা নিয়ে আশ্চর্য হই না। তবে আমার সবচেয়ে খুশির ব্যাপার যেটা, সেটা হলো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব এ ব্যাপারে প্রচণ্ড সচেতন। এটা হলো আমাদের সবচেয়ে বড় যে যত কিছুই করুক না কেন আনাগোনা বাড়তে পারে, কিন্তু আমরা যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমরা গত পরশু আমার ওয়ার্ড পর্যায়ে সম্মেলনগুলি শেষ হয়েছে, আমি 54টা ওয়ার্ডে 54টা সম্মেলন করেছি, নিজে উপস্থিত থেকে সরাসরি ওইখানের বিএনপির ভোটার যারা, যেমন কোথাও 100 জন মিনিমাম, 100 থেকে 270 জন পর্যন্ত বিএনপির ভোটার, তারা রিসিট নিয়ে ভোট দিতে হয়েছে, পুরুষ এবং মহিলা। সৌভাগ্যজনক হলো প্রচুর মহিলারা উপস্থিত হয়েছে আমাদের এই সম্মেলনগুলিতে। সরাসরি ভোটের মাধ্যমে আমরা নেতৃত্ব মাঠ পর্যায় থেকে আমরা তুলে নিয়ে আসতেছি, ওয়ার্ড পর্যায় থেকে সরাসরি ভোটে, আমাদের সিলেকশন না। যেই এলাকার তারা নেতৃত্ব দেবে, ওই এলাকার বিএনপির মেম্বার যারা আছে তাদের ভোটে নির্বাচিত হয়ে ওই এলাকার নেতৃত্ব তৈরি হয়ে আসতেছে। ওই ওয়ার্ড কমিটির তৈরি হওয়ার পরে ওই ওয়ার্ড কমিটির ভোটে হবে ইউনিয়ন কমিটি, সরাসরি ভোটে ইউনিয়ন কমিটির ভোটে হবে উপজেলা কমিটি। সো এইভাবে যেখানে আমরা কমিটি গঠন করে আসতেছি, আমরা বিশ্বাস করি সুবিধাবাদীরা কিছু ধান্দাবাজ থাকবে, আছে, ছিল, বাট এখন মাঠ পর্যায় থেকে নেতৃত্ব উঠে আসতেছে, তো এরা ধান্দাবাজরা খুব একটা সুবিধা করতে পারবে না। কমিটি গঠনের প্রসঙ্গ যখন আসলো, আমরা দেখছি বর্তমানে একেবারে ওয়ার্ড লেভেল থেকে একটা আশা আড়ম্বরপূর্ণভাবে আনন্দঘন পরিবেশে কমিটিগুলো হচ্ছে। আপনি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ছিলেন, সেই সময় কমিটি গঠন করতে আপনাকে ব্যাগ পেতে হয়েছিল কেন? আপনি একটা জিনিস দেখেন, পরিবেশটা একটু আগে তো আপনাকে আমি বললাম, আমরা একটা জ্বলন্ত উদাহরণ দিই। লাকসাম উপজেলা এবং লাকসাম পৌরসভার সম্মেলনের ডেট আমাদের ফিক্সড হয়ে গেল। সম্মেলনের জন্য আমাদেরকে কোথাও কোনো জায়গা দেওয়া হচ্ছে না। ঠিক যেদিন সম্মেলন তার একদিন আগে ওইখানে 2টা মার্ডার হয়ে গেল। একটা আমাদের কর্মীকে স্পষ্ট মেরে ফেলা হইল। তো এখন সম্মেলন করবে কে? যান বাঁচানো ফরজ, সবাই পালায়ে গেল। আর অতীতের যে কাউন্সিলগুলি কেন হয়নি, অ্যাকচুয়ালি এটা বিএনপির গঠনতন্ত্র থেকেই এমন ছিল, কিন্তু পরিস্থিতির কারণে যেটা ছিল যে এখানে কাউন্সিল করে কমিটি গঠন করার চেষ্টা যে আমরা করিনি তা না, কিন্তু ওয়ার্ড না করে আমরা ইউনিয়ন পর্যায় থেকে উঠার চেষ্টা করতেছিলাম বা করে ফেলছিলাম। এটা প্রধান রিজন ছিল যে আপনারা নিজেরা তো দেখছেন ভাই, আমরা 10 জন লোক একসাথে হইলে পরে আমাদেরকে আঘাত করা হইতো, আমাদের উপরে বিভিন্ন ধরনের আঘাত আসতো। হ্যাঁ, এখানে নেতাকর্মীরা ঘুমাইতে হইতো ধান খেতে, সব তো ইউনাইটেডে হইতে পারতো না, ওই রকম কোনো পরিবেশ তো ছিল না। ওইটাই ছিল মেন রিজনটা আর কি, আর অন্য কিছু না। আমি তো একটা এক্সাম্পল দিলাম, এটা হয় নাই। যেমন সুমন সাহেবের এখানে বরুড়ার 2টা ইউনিট সম্মেলনের জন্য উনি ফুল প্রস্তুতি নিল, হ্যাঁ, কিন্তু পরিস্থিতির কারণে সম্মেলনটা করতে পারছিল না। লাকসামের একই অবস্থা হলো, 14 গ্রামের আমরা কোতোয়ালির ফুল প্রিপারেশন নিতেছিলাম, হলো না। অবশ্য পরবর্তীতে 5 তারিখের পরে আমরা অনেক ব্যাপারে আমরা প্রস্তুতি নিয়ে ফেলছিলাম, আমরা কয়েকটা ইউনিট ওকে করার জন্য রেডি হয়ে গিয়েছিলাম, ডেটও ফিক্সড করেছিলাম। সো চেয়ারম্যান সিদ্ধান্ত নিয়েছে, চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছে এটাকে অবশ্যই, আমি যদি দলের লয়াল কর্মী যদি হই, আমি অবশ্যই সেটাকে অনার করবো, এটাই তো স্বাভাবিক।
কুমিল্লা সদর আসনে বিএনপি বর্তমানে অনেক চাঙ্গা, এর পেছনে আপনার ক্যারিশমা কি? পরিশ্রম। দেখেন, আমি আমার জীবনের ভিন্ন একটা জিনিস আমি মেনটেন করি, সেটা হলো আমি মনে প্রাণে এই জিনিসটা বিশ্বাস করি, এই পৃথিবীতে আমি আসার আগে এই পৃথিবীতে লক্ষ কোটি বছর ধরে লক্ষ কোটি মানুষ এই পৃথিবীতে এসছে এবং তারা এই পৃথিবীকে সুন্দর করে গেছে বলেই আমি এই সুন্দর পৃথিবী উপভোগ করছি। সুতরাং আমি মনে করি, এটাই আমার বিশ্বাস, এটাই আমার মূল আদর্শ। আমি বিশ্বাস করি যেটা যে সৃষ্টিকর্তার আমাকে অনেকগুলি নির্দেশের ভিতরে একটা নির্দেশ আছে, সেটা হলো আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য এই পৃথিবীকে সুন্দর করে রেখে যাওয়া। আমি অতীত থেকে নিয়েছি, আগামীকে দিয়ে যেতে হবে। আমি মনে করি এটাই আমার অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য। সো এই রাজনীতিটা, এটাকে আমি সমাজকে কিছু দেওয়ার জন্য এই রাজনীতিতে আসা। রাজনীতি আমার পেশা না। আমি মনে করি সত্যিকার অর্থে কোনো রাজনীতিবিদেরই রাজনীতি পেশা হওয়া কথা না বা উচিত না। সো কুমিল্লার মানুষ অনেক সচেতন, বিশেষ করে এই উপজেলা, এটা একটা মহানগর, এখানে এডুকেশন পার্সেন্টেজ হাই, বা মহানগর সারাউন্ডেড সবগুলি ইউনিয়ন। সো ওই জায়গাগুলিরও এডুকেশন পার্সেন্টেজ অনেক হাই, মানুষের সচেতন মানুষের পার্সেন্টেজ অনেক বেশি। আমার যেই আদর্শ, যে উদ্দেশ্যটা, এটা হয়তো মানুষ বুঝতে পারছে যে আসলে লোকটার উদ্দেশ্য সমাজের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা, এই কারণে হয়তো মানুষ বেশি ঝুঁকতেছে। দ্বিতীয়ত, দলীয়ভাবে যদি আপনি বলেন, স্বাধীনতার পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলকে বলা হয় স্বর্ণযুগ। দীর্ঘদিনের জুলুম নির্যাতনের পরে মানুষ স্বপ্ন দেখতেছে আর একটা স্বর্ণযুগের। তা আমি বিএনপির একজন কর্মী হিসাবে মাঠে যেহেতু একেবারে গ্রামে গঞ্জে কন্টিনিউয়াস ঘুরে বেড়াচ্ছি, মানুষের সাথে কথা বলছি, বক্তব্য রাখছি, তারা আমার এই বক্তব্যগুলির সাথে জিয়াউর রহমানের আমলকে হয়তো কানেক্ট করাচ্ছে। ওখানেও তারা স্বপ্ন দেখছে, তাই যদি হয় তাহলে আমরা আবার শহীদ জিয়ার সেই সময় আমরা ফিরে পাবো, আবারও বাংলাদেশের স্বর্ণযুগ ফিরে আসবে। কারণ আমার বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে, ওনার কথাও আপনারা দেখবেন, ওনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে যেইভাবে দেশ পরিচালনা করা হয়েছিল, যেইভাবে জনগণকে সার্ভিস দেওয়া হয়েছিল বিভিন্নভাবে, আমাদের বর্তমানের 31 দফা যদি আপনি দেখেন, ওগুলির পরেও আরও নতুন কিছু যোগ করেছে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই কারণেই অনেক জনগণ কাছে আসতেছে, আর আমিও চেষ্টা করি মানুষের কাছে থাকতে। চলে তো যাবো একদিন এই পৃথিবী ছেড়ে, সুতরাং যাওয়ার আগে অতীত থেকে নিয়েছি, আগামী প্রজন্মের জন্য কিছু করে যাই। দ্যাটস ইট। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বরে কিংবা আগামী বছরের জুনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কবে নাগাদ নির্বাচন হলে ভালো হবে বলে মনে করছেন? অ্যাকচুয়ালি দেশটা গণতান্ত্রিক দেশ, একটা বিশেষ পরিস্থিতিতে ওনারা আসছে বা আসতে বাধ্য হয়েছে। মানুষ একটা গণতন্ত্রের পক্ষে কোনো দেশের জনগণ যখন থাকে, তখন এর বেস্ট সমাধান হলো জনগণের ভোটাধিকারের মাধ্যমে জনগণের সিদ্ধান্তকে বাস্তবায়িত করাই হলো ওই দেশের জন্য সবচেয়ে বেশি কল্যাণকর। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, উনি বড় মাপের মানুষ, নিঃসন্দেহে একটা দুঃসময় জাতির হাল ধরছে। আমার দলও বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি যে যেই সময় ওনারা দিয়েছে এটাকে এগিয়ে নিয়ে আসাটা বোধহয় উত্তম হবে। দ্যাট মিনস ডিসেম্বরের পরে যাওয়ার আমি কোনো কারণ জানি না। আমার মনে হয় এই নির্বাচনটা পিছানো যত হবে বা মানুষের ভিতরে এক ধরনের
সন্দেহের সৃষ্টি হচ্ছে, মানুষ বিভিন্ন ধরনের চিন্তা করছে। সো দেশের জন্য ভালো, সবার জন্য ভালো হয় দ্রুততম সময় নির্বাচনটা দিয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত লোকগুলিকে দ্বারা সরকার পরিচালিত যদি হয়, তাহলে তাদের জবাবদিহিতা অনেক বেশি থাকে। আমি মনে করি দ্রুততম সময় নির্বাচনে দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম হবে। আপনি কুমিল্লা সদর আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী, আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমি আশা করি কুমিল্লার মানুষ, এটা বরাবরই, আপনাকে একটা জিনিস বলি, এটা বরাবরই এই এলাকাটা বিএনপি অধ্যুষিত এলাকা। বহু বহু বছরের পর বছর ধরে আমি এখানের একজন স্থানীয় লোক। এই কোতোয়ালিতে আমার বাড়ি। এখানে আমি এই কুমিল্লার প্রথম রিয়েলি অসংখ্য শ্রমিক বেস ইন্ডাস্ট্রি স্থাপন করেছে আমি এখনকার আমার যে নির্বাচনী এলাকা। এখানে যখন আমি শিল্প কারখানা স্থাপন করি, তখন হাজার হাজার মহিলা শ্রমিক এখানে কাজ করেছে, এখনও করছে। যখন তো টিফিজেড এগুলি ছিল না, এটাই ছিল একমাত্র ইন্ডাস্ট্রি। আমি যখন ইন্ডাস্ট্রি করি, ঢাকা থেকে 2টা ফেরি পার হয়ে আসতে হইতো। কুমিল্লা থেকেও ইন্ডাস্ট্রি করার সাহস পাই নাই, বাট আমি করেছি। ওই সময় অনেক বেকার লোকের কর্মসংস্থান হয়েছে। ওইখানে হিন্দু মুসলিম সর্ব ধর্মের লোক, সর্ববর্ণের লোক এখানে কাজ করেছে। আমি দুঃসময়ে যে মানুষের পাশে কর্মসংস্থানটা নিয়ে আসছিলাম, এটা কুমিল্লার মানুষ মনে রাখে। যেমন 2008-এর নির্বাচনেও আমাকে যদি শুধু আমার ফুলিং এজেন্টগুলি যদি ঠিকমতো ভোটগুলি গুনে নিয়ে আসতো, আমি নিশ্চিত আমি বিপুল ভোটে জয়লাভ করতাম। যাই হোক, অতীত। এবারে আমার ধারণা, আমি বিশ্বাস করি এখন পর্যন্ত আমি যা দেখছি, আমার ধারণা মানুষ অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। এতটুকুই বলবো। যদি বেঁচে থাকি, দল হয়তো নমিনেশন ইনশাআল্লাহ দেবে, এবং আমি আশা করি ভালো করব। বাকিটা আল্লাহ বলতে পারবে। কারণ জনগণ একটা জিনিস বিশ্বাস করে, আমার দ্বারা জনগণের উপকার কতটুকু হবে, মানুষ সবার সব উপকার করা তো হয়তো সম্ভব হবে না, তবে অপকার করার লোক আমি না, এটা জনগণ বিশ্বাস করে। সেকেন্ড, যেহেতু আমি অন্যায় বিরোধী মানুষ, অন্যায়কারী আমার ধারে পাশে এখন পর্যন্ত দেখেন কোনো অন্যায়কারীরা কিন্তু আমার ধারে পাশে ঘুরে না বা ঘোরার সুযোগ পায় না। মানুষ শান্তি চায়, মানুষ সুন্দর চায়, হ্যাঁ, মানুষ চায় একটা এমন কুমিল্লা, অতীতের সেই কুমিল্লা, যে কুমিল্লা মানে এডুকেটেড সিটি, কুমিল্লা মানে ব্যাংক ট্যাঙ্কের সিটি, কুমিল্লা মানে পরিচ্ছন্ন সিটি। হ্যাঁ, মানুষ বিশ্বাস করে। আমারও স্বপ্ন একটাই, যদি আল্লাহ দেয় জনগণের ভোটে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি নির্বাচিত করে, কুমিল্লাকে সেই পুরনো সেই কুমিল্লায় ফিরে নিতে চাই। কুমিল্লা মানে সারা বাংলাদেশের ভিন্ন একটা ডিস্ট্রিক্ট, যেখানের আবহাওয়া, মানুষের চরিত্র, ল অ্যান্ড অর্ডার সব কিছু ভিন্ন থাকবে। এটাই আমার কল্পনা, এর বাইরে আমার আর কিছু। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার পরিবার থেকে কেউ কি প্রার্থী হতে পারেন? আমার পরিবার বলতে আমার 2 ছেলে আছে। এরা আব্বা যে রাজনীতি করি এটা পছন্দ করে না। আব্বা, তুমি এত কাজের, তোমার এই মেধাটার অন্য কাজে লাগাইলে তো অনেক কিছু হইতো। এখানে একটা জিনিস বলে রাখি, আমার জীবনে আমি যত ব্যবসা করেছি সবগুলি ব্যবসা কিন্তু ক্রিয়েটিভ বিজনেস, অন্য কেউ করে না, ওইটা আমি শুরু করি। হ্যাঁ, যেমন এই মুহূর্তেও একটা মানে এশিয়াতে ফার্স্ট ইন্ডাস্ট্রি আমার, এবং আমার ইন্ডাস্ট্রি USFDA রেজিস্টার্ড করা ফ্যাক্টরি। তো আমার ছেলেদেরও বক্তব্য হলো যে বাবা তুমি বা আরও ভালো কিছু করতে পারতা। আমি বললাম যে দেখ কিছু। তো পরিবার বলতে যদি আবার ছেলে সন্তানকে বুঝাই
0.001%ও কোনো সম্ভাবনা নাই রাজনীতিতে আসার। এরা রাজনীতি না ভাই, এরা এমনিতে সমাজের জন্য নিজের জন্য ভালো কিছু করছে। এরা দুজনে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী। আত্মীয় স্বজন যদি বলি, আত্মীয় স্বজন বলতে আমার জানা মতে না, এমন কেউ মনে হয় না আসার মতো কেউ আছে এই মুহূর্তে। কোনো সম্ভাবনা আমি দেখছি না। আপনি যদি খুব ক্লোজ রিলেটিভের প্রশ্নে যদি বলেন, আমি যদি আল্লাহ আমাকে যদি এমপি তৈরি করে নির্বাচিত করে জনগণের ভোটে, এরপরে আবার নতুন করে কেউ মেয়রও যদি যেতে হয়, আমার মনে হয় না এমন কোনো সম্ভাবনা আছে। মানুষও এটাকে, আমার মনে হয় না, আমি বিশ্বাস করি না এটা এমন কিছু হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন আপনার জন্য, আপনার দলের জন্য কতটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন? আমি আশা করি, এখন পর্যন্ত আমি যা দেখছি, জনগণের সাথে আমরা যেভাবে মিশতেছি, সংগঠনকে যেভাবে গুছাইয়া নিয়ে আসতেছি, আমার বিশ্বাস ইনশাআল্লাহ জনগণ বিপুল ভোটের ব্যবধানে আমাদেরকে পাশ করাবে, আমার এটা বিশ্বাস। আর দলের জন্য যদি বলেন, এটা গণতান্ত্রিক দেশ, এটা স্বাভাবিক প্রতিযোগিতা থাকবে। কোথাও হয়তো আমাদেরই প্রার্থী হয়তো হারবে, এটা তো হতেই পারে। অঞ্চল বেইজও ভিন্নতা থাকতে পারে। তবে আমি কনফিডেন্টলি বলতে পারি, ইনশাআল্লাহ 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 বিএনপি সরকার গঠন করবে। অতীতে দেখেছি আমরা যে কুমিল্লার বিভিন্ন সেক্টর ঘিরে একটা চাঁদাবাজির উৎসব চলছিল। আপনি যদি এমপি নির্বাচিত হন, সেই উৎসব কি চলতেই থাকবে? এক কথা জবাব দেব, বিশদভাবে বললেও পারে, কুমিল্লার মানুষ যেন বুঝে। জিরো টলারেন্স, জিরো টলারেন্স। আমি পরিশ্রমী মানুষ, আমি পরিশ্রম করে ভাত খাই, রাইট? আমি বিশ্বাস করি একটা লোক যদি পরিশ্রম করে, সে জীবনে সারভাইভ করার জন্য, সারভাইভ করতে কোনো সমস্যা হয় না। রিসেন্টলি আমি টুকটাক কথাও বলতেছি এই এস্টাবলিশমেন্টের প্রশ্নে, এন্টারপ্রেনার হওয়ার প্রশ্নে। চাঁদাবাজি এক ধরনের একটা ডিজিজ, একটা রোগ। চাঁদাবাজ তখনই জন্ম হয় যখন চাঁদাবাজকে প্রোটেক্ট করার মতো শক্তি চাঁদাবাজের উপরে থাকে। আমি এই সংস্কৃতির 100% বিরুদ্ধে মানুষ। আমার জীবনে চাঁদাবাজের কোনো ইতিহাস নাই। সুতরাং আমি এর আগের প্রশ্নে আপনাকে যে জবাব দিয়েছিলাম, কুমিল্লাকে চাই সেই কুমিল্লা তৈরি করতে, যে মানুষ বেড়াতে আসবে কুমিল্লাতে, আমি সেই কুমিল্লা চাই, এবং এটা সম্ভব। আমি বিশ্বাস করি এটা সম্ভব। তাই যদি হয়, তাহলে চাঁদাবাজের স্থানে যদি হয়, তাহলে কিভাবে হবে? তারপরেও আমি বলে দেই, চাঁদাবাজের প্রশ্ন যদি আপনি বলেন, স্ট্রেট ওয়ে জিরো টলারেন্স। চাঁদাবাজ থাকবে না এখানে। চাঁদাবাজির এটা 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 একটা ব্যাধি, এটা থেকে নতুন নতুন করে তৈরি হয়, এটাকে থামাতেই হবে। এটা আপনার জন্য, আমার জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য সবচাইতে ক্ষতিকারক জিনিস। আপনার একটা ব্রিলিয়ান্ট সন্তান স্পয়েল হয়ে যাবে ওই আরেক চাঁদাবাজের পাল্লায় পড়ে, কারণ তাকে ওইভাবে উৎসাহিত করবে। চাঁদাবাজ থামাতেই হবে, কোনো কথা নেই। বিগত সময়ে আমরা দেখেছি কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় আওয়ামী দুঃশাসনের কালে কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় কেউ একটা বিল্ডিং নির্মাণ করলে বা কোনো স্থাপনা নির্মাণ করলে, সেখান ওই এমপির লোকজনের কাছ থেকেই পণ্য সামগ্রী কিনতে হতো। আপনি এমপি হলে সেই ধারা কিভাবে রোকবেন? এমপির লোকদের কাছ থেকে রড সিমেন্ট কিনতে হইতো। আমি সেই এমপি না, আমি হইলেও সেই এমপি হব না। আর যারা আমি এমপি হইলে রড সিমেন্ট আমার লগে থেকে রড সিমেন্ট বেচার জন্য ধান্দা করবে, আমি আজকে আপনার মাধ্যমে বলে দে, ভাই আমারে ভোট দিয়েন না। আপনারা এই রড সিমেন্টের আমারে ভোট দিয়ে আমার লগে থেকে রড সিমেন্টের ব্যবসা করুন না। যারা চিন্তা করেন, আল্লাহর রাস্তে ভাই মাপ চাই, আমার আপনার ভোট দেওয়ার দরকার নাই। এটা তো সবচেয়ে নিকৃষ্টতম কাজ।
তাহলে আর ল অ্যান্ড অর্ডার কীভাবে সুন্দর হইল? যে একটা লোক বাড়ি করবে, তার এখানে যাইয়া বাই রড সিমেন্ট আমরা সব সাপ্লাই করব, সেই বাড়িওয়ালা না খুঁজে নেবে কে রড সিমেন্ট দেবে, কার কাছ থেকে কিনবে। হ্যাঁ, ব্যবসায়ী হিসাবে একজন লোক যেতে পারে ওইখানে, কিন্তু ওই রিয়েলি যদি সে ব্যবসায়ী হয় ওইটা যেমন তার অন্যায় না, কিন্তু ব্যবসায়ী না হইয়া ওইখানে যাওয়া এটা শুধু অন্যায় নয়, এটা জঘন্য অন্যায় এবং এটা চাঁদাবাজি। এটা কোনো অবস্থাতেই, এরই মধ্যে কুমিল্লাতে টুকটাক এই ধরনের কিছু ঘটনা শুরু হয়েছিল বলে আমার নলেজে এসেছিল। আমি আমার দলীয় যারা আছে তাদেরকেও বলছি, ভাই একটু খেয়াল রাখতো এরকম নলেজে আছে। আমি প্রশাসনকেও স্পষ্টভাবে বলে দিছি এবং আপনারা দেখছেন এরই ভিতরে আমি সরাসরি আমার যখন কোনো বক্তব্য আমি যখন দেই তখন আমি স্পষ্টভাবে বলি যে আমার উরুরজাত সন্তানও যদি হয়, এর থেকে আপন তো আর কেউ নাই। যদিও আমার সন্তানেরা কুমিল্লা আসলে কেউ চিনেও না, এরা এসে এদের মিল ফ্যাক্টরিতে কাজ করে আবার চলে যায়। এতটুকু পর্যন্ত জনগণকে আমি ক্লিয়ার করে দিয়েছি যে আমার উরুরজাত সন্তানও যদি হয় আপনারা ছাড় দেবেন না, পুলিশকে হ্যান্ড ওভার করবেন। আমি গতকালকে আমার বক্তব্যে দেখছেন আমি পুলিশকে বলছি যে আপনারা স্থানীয় প্রশাসন, ল অ্যান্ড অর্ডার কন্ট্রোলিং অথরিটি, রাইট, চাঁদাবাজি, ধান্দাবাজি, ভোতলাবাজি এগুলি কন্ট্রোল করার দায়িত্ব তো রাজনৈতিক নেতার নয়। রাজনৈতিক নেতার দায়িত্ব ভিন্ন কিছু। বর্তমান সময়ে কুমিল্লা জুড়ে কিশোর গ্যাংয়ের একটা দৌরাত্ম্য বেড়েছে, সেই সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডও কিছুটা রয়েছে। অতীতে আমরা দেখেছি এগুলোকে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের একটা মাধ্যম হিসেবে ধরে নেওয়া হতো। আপনার ক্ষেত্রে কি হবে? জিরো টলারেন্স। আমি 70+, 9 বছরের আগের হিস্ট্রি বলবো না, 9 বছরের আগে ওইভাবে নিজের বুঝে না কেউ। এরপরে থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি আমার ইতিহাস যদি ঘাঁটেন কোথাও দেখবেন না আমি কোনো অন্যায়ের সাথে, আমি ফেরেশতা না, আমি মানুষ, তারপরেও যেই অন্যায়গুলি সমাজকে ক্ষতিগ্রস্ত করে, যে অন্যায়গুলি সমাজকে পলিউটেড করে, এ ধরনের কোনো অন্যায়ের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত না বা আমি প্রশ্রয় দেই না। প্রেজেন্ট সিচুয়েশন, আমি রাজনীতিতে আসছি সমাজের কল্যাণ করার জন্য। কিশোর গ্যাং একটা সমাজের জন্য এই যুগের একটা মরণ ব্যাধি। এই ব্যাধি থেকে বেরিয়ে আসতে হবে এবং এই ব্যাধি থেকে আপনার সাথে আমি শুরু থেকেই বললাম, আগেও একটা প্রশ্নের উত্তরে বোধহয় আমি বলেছি যে সাধারণত দেখা যায় এই গ্যাংগুলির পিছনে একটা লুকায়িত শক্তি কাজ করে। এই লুকায়িত শক্তি যেই হোক, ইনশাআল্লাহ নির্বাচন হোক, দেখবেন হয় লুকায়িত কিশোর গ্যাং তো যাবেই, লুকায়িত শক্তিও কুমিল্লা থেকে চলে যাবে এবং প্রশাসন বাধ্য হবে এদেরকে কুমিল্লা, হয় এরা ভালো হবে নাহলে কুমিল্লা থেকে যেতে হবে, এখানে জায়গা নেই। কুমিল্লার মানুষ মনে করে রাজনীতিতে আপনি আসলে নেওয়ার জন্য আসেননি, কুমিল্লার মানুষকে কিছু দেওয়ার জন্য এসেছেন। এটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনিও কিছুটা অবগত হয়েছেন। সেটা কি বাড়তি চাপ হিসেবে অনুভব করছেন আপনি? কোনো না, আমি শুধু বলবো কুমিল্লার মানুষ এটা মনে করে, আমিও বিশ্বাস করি। আমি শুধু কুমিল্লার মানুষ সবাইকে একটা জিনিসে বলবো, আপনারা যা বিশ্বাস করেন আমি মানসিকভাবে তাই। আমার শুধু একটা অনুরোধে থাকবো, আমাকে দোয়া করেন, আপনারা যা বিশ্বাস করেন এই বিশ্বাসটুকু নিয়ে যেন আমি পৃথিবী থেকে বিদায় নিতে পারি। অন্যভাবে বললে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন আপনাদের এই বিশ্বাসটুকু আমি রাখতে পারি, এটার জন্যই আমার রাজনীতি। নির্বাচন প্রসঙ্গে যদি আবার আসে, আপনি বিএনপির কেন্দ্রীয় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা। নির্বাচনের আগে বিএনপি কি কোনো রাজনৈতিক জোট করার সম্ভাবনা আছে বা এর জাতীয় কোনো কথা কি চলছে? ওই লেভেলে কথা বলার মতো কোনো ডাটা বা কোনো কিছু আমার কাছে নেই। রাজনীতি খুব সেন্সিটিভ জিনিস, রাজনীতি অলওয়েজ আন্ডারস্ট্যান্ডিংয়ের জিনিস। সুতরাং এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে যারা নীতি নির্ধারকই, ওই নীতি নির্ধারকই আমি নই। সুতরাং এই ব্যাপারে আমি হাওয়ার উপরে কোনো কথা বলতে চাই না। তবে শুধু এতটুকু বলবো, রাজনীতি সবসময় আলোচনার ব্যাপার।
ওই আলোচনাতে যে কোনো কিছু ভালো মন্দ অনেক কিছুই হতে পারে। আমি এ ব্যাপারে কোনো কমেন্ট করার মতো অবস্থায় আমি না। 5 আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ, কুমিল্লাকে ঘিরে আপনার নতুন স্বপ্ন, কুমিল্লাবাসীর উদ্দেশ্যে কি বলবেন? এই কুমিল্লা ঐতিহ্যের কুমিল্লা। এই কুমিল্লা দুই পাহাড়ের পাদদেশে। এই কুমিল্লা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের মধ্যখানের জায়গা। এই কুমিল্লা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে একেবারে মধ্যবর্তী স্থান। এই কুমিল্লা পাটেল ল্যান্ডের জায়গা। এই কুমিল্লা এডুকেশনে অনেক হাই। এই কুমিল্লার ওয়েদার অনেক বেটার। পলিউশনের প্রশ্ন যদি আসেন, স্টিল নাও কুমিল্লার পলিউশন অন্য যে কোনো জেলা থেকে অনেক ভালো। এই ভালোটা ইনশাআল্লাহ চলেন সবাই মিলে আরও ভালো করি, এই হোক আমাদের প্রতিজ্ঞা। কুমিল্লা আগের ঐতিহ্য ফিরে আসবে। এই কুমিল্লা অনেক নামি দামি মানুষের জন্মগ্রহণ করেছে, যারা বাংলাদেশ নয় পাক ভারত উপমহাদেশে বিভিন্ন সেক্টরে ভূমিকা রেখেছে। আমি এমন একটা পরিবেশ কুমিল্লাতে আমি তৈরি করার বা পরিবেশ সৃষ্টি করার স্বপ্ন দেখছি, এবং সেখানে অতীতের যে মেধাগুলি কুমিল্লা জন্মগ্রহণ করেছিল, যারা পাক ভারত উপমহাদেশের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, এমন একটা পরিবেশ আসবে, আবার কুমিল্লা তার পুরানো ঐতিহ্য ফিরে পাবে। এটাই আমার স্বপ্ন। একদিন পৃথিবী থেকে চলে যাব, অতীতে যারা আসছে তারাও চলে গেছে। চলেন আমরা সবাই চেষ্টা করি কুমিল্লাটাকে একবার রিয়েলি পরিচ্ছন্ন কুমিল্লা তৈরি করতে। জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লাকে ঘিরে আপনার স্বপ্নগুলো সুন্দরভাবে সুচারুরূপে বাস্তবায়িত হোক এই প্রত্যাশা করছি। এতক্ষণ ধরে কুমিল্লার কাগজকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।